তো আমি সব্যসাচী রায় আবার আপনাদের সামনে যে বিভিন্ন রকম প্রবলেম সলভ করার জন্য আমি চেষ্টা করি এবং নিজের জীবনেও করি, এবং আপনারা যাতে আমার সেই জায়গা থেকে আমি যেভাবে করি সেটা শুনে যদি আপনারা করতে পারেন। তো আজকে আমাদের ব্লাড সুগার যেমন একটা বড় প্রবলেম, থাইরয়েড প্রবলেম, এরকম তো বহু প্রবলেম আছে। তার সঙ্গে সঙ্গে হাই ব্লাড প্রেশারও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই আধুনিক সভ্যতাতে বা মডার্ন লাইফস্টাইলে। আমাদের কাছে এটাও কিন্তু এখন বলা যায় যে প্রতি ঘরে ঘরেই একজন দুজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট আছেই। তো এই হাই ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি কি? হাই ব্লাড প্রেশার মিনস হচ্ছে আমার শরীরে ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে যে ব্লাড যাচ্ছে, সেই ব্লাড ভেসেলসের ওয়ালে যে প্রেশারটা দিচ্ছে সেই প্রেশারটা বেশি হয়ে গেছে। তো সেই প্রেশারটাকে স্ট্যান্ডার্ড হিসাবে মাপার একটা যন্ত্র আবিষ্কার হয়েছে। তো সেটা হচ্ছে মার্কারির চাপ হিসাবে মাপা হয়, সেটা 120/80, এটাকে একটা নর্মাল বলে ধরা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা নর্মাল নয় এই কারণে, কারণ এটা একটা অ্যাভারেজ। মানে ধরুন 200 কি 500 কি 1000 মানুষের মধ্যে এটা একটা টেস্ট করা হয়েছে এবং তারপর সকলের যোগ করে সেটাকে ভাগ করে একটা অ্যাভারেজ বা গড় তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি গড় দিয়ে কিন্তু মানুষের কোনো প্যারামিটার ঠিকঠাক বোঝা যায় না। যেমন ধরুন আমাদের দেশের যদি গড় হাইটের কথা আমরা বলি, তাহলে আমরা দেখব যে গড় হাইট আমাদের 5.5 ফুট। সেক্ষেত্রে 6 ফুট বা 6.5 ফুটের ব্যক্তিও আছে, আবার 5 ফুট বা 4.5 ফুটের ব্যক্তিও আছে। তো ঘটনা হচ্ছে তাহলে যাদের হাইট বেশি তাদের কি কেটে ফেলতে হবে, বা যাদের হাইট কি কম তাদের কিভাবে বাড়ানো যাবে? তো ঘটনা হচ্ছে এরকম মোটেও ব্যাপারটা নয় যে কেউ কেউ 6 ফুট হাইট মানে অ্যাভারেজ হাইটের চেয়ে বেশি মানে তারটা খারাপ, আবার কেউ 5 ফুটের কম মানে অ্যাভারেজ হাইটের চেয়ে কম মানে তারটা খারাপ। তো ঘটনা হচ্ছে সেখানে বডি কি বলছে, তার শরীর যদি সুস্থ থাকে ব্যাপারটা তাহলে তার ঠিকই আছে। তো এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এই হাই ব্লাড প্রেশার হওয়ার কারণ কি? এই প্রেশার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে দীর্ঘদিন আমাদের ব্লাড ভেসেলস এর মধ্য দিয়ে যে ব্লাডটা যাচ্ছে, তখন ব্লাড ভেসেলস এর ইনার ওয়ালে বিভিন্ন রকম লেয়ার পড়তে শুরু করে। তখন এই ব্লাড ভেসেলস এর ইনার ওয়ালের স্পেস ধীরে ধীরে ন্যারো হয়ে যায়, এবং এই ধীরে ধীরে ন্যারো হওয়ার অনেকগুলো কারণ আছে। তো এই ন্যারো যখন হয়ে যায় তখন সেম পরিমাণ ব্লাড যখন যেতে চায় তখন কিন্তু বেশি প্রেশার সে দেয়। তো এটা একটা ব্লাড প্রেশার হওয়ার কারণ। আর একটা কারণ হচ্ছে ব্লাড যখন যায়, আমাদের ব্লাড ভেসেলসের একটা ইলাস্টিসিটি আছে, মানে ব্লাড ভেসেলসটা কমা বাড়া করতে পারে, বাড়ে এবং কমে। এর যে সম্প্রসারণতা, এই সম্প্রসারণতাটা যত দিন যায়, যত ইনার ওয়ালের স্পেস যত কমতে থাকে, ভিতরে যত বিভিন্ন রকম কোলেস্টেরল এবং ক্যালসিয়ামের যে লেয়ার আমাদের পড়ে, তার ফলে কিন্তু এর স্থিতিস্থাপকতা বা এর ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়। তখন কিন্তু ব্লাড যখন প্রেশার দেয় ও তখন বাড়তে পারে না। সুতরাং তখন অন্যদিকে যেখানে খুব সরু সরু ব্লাড ভেসেলস আছে সেখানে প্রেশারটা বেড়ে যায় এবং অনেক সময় সেটা ছিঁড়ে যায়, বা অনেক সময় সেখানে অনেক একটু ড্যামেজ হয়। তো সেক্ষেত্রে আমরা সেটাকেই বলি হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাটাক বা হার্ট অ্যাটাক, বিভিন্ন রকম সমস্যা হয়। তো এই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই যে হাই ব্লাড প্রেশার কারণটা তাহলে মেনলি কিন্তু আমার ব্লাড ভেসেলসের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কমে যাওয়া এবং আমার ব্লাড ভেসেলসের ইনার ওয়ালের স্পেসটা ন্যারো হয়ে যাওয়া। তো গ্লোবালি যা মেডিসিন আমরা এখনো পর্যন্ত হাতে পাই, সেক্ষেত্রে কিন্তু এই মূল কজ কিন্তু দূর করার মতো কোনো মেডিসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। তাহলে প্রেশারটা কমে কিভাবে? প্রেশারটা কমানো হয় কিন্তু হার্টকে কন্ট্রোল করে, এবং সেখানে বিভিন্নভাবে, কোনোটা নার্ভ, কোনোটা মাসেল, কোনোটা ব্রেন থেকে ডাইরেক্ট নার্ভের সিগন্যালিং সিস্টেম কন্ট্রোল করে হার্টের স্পিডটাকে কন্ট্রোল করে কিন্তু অ্যাকচুয়ালি প্রেশারটাকে কমানো হয়। এবং আমাদের শরীরও যখন এই কাজটা করা হয় কোনো মেডিসিন দিয়ে, অর্থাৎ বাইরে থেকে একটা ফোর্স দিয়ে একটা ফোর্সকে যখন আটকানো চেষ্টা করা হয়, তখন কিছুদিন এটা হওয়ার পরে বডি বুঝতে পারে যে আমাকে বাই ফোর্স এটা করাচ্ছে, তখন ও ওটাকে ইগনোর করে। অর্থাৎ আমি একটা ওষুধ খাচ্ছি, সে যে প্রেশারটা দিচ্ছে আমাকে যে হার্টটাকে স্লো করানোর জন্য, তখন ও সেটাকে ওভারকাম করে বা ওটাকে শুনতে চায় না। তখন আমরা বলি যে আপনার এই ওষুধে আর কাজ হচ্ছে না, এর ডোজটা বাড়াতে হবে। 5 মিলিগ্রাম আছে 10 মিলিগ্রাম, 20 আছে 40 মিলিগ্রাম, 40 আছে 80 মিলিগ্রাম, একটা সিঙ্গেল ড্রাগ আছে, তখন আর একটা ওষুধ তার সঙ্গে অ্যাড করতে হবে। তো এইভাবে আমরা ব্লাড প্রেশারটাকে দীর্ঘদিন ধরে কন্ট্রোল করার ফলে ধীরে ধীরে কি হচ্ছে যে যখন একটা মানুষের প্রথম হাই ব্লাড প্রেশার ধরা পড়ে তখন কিন্তু তার হার্ট ডিজিজ থাকে না, কিন্তু লং টার্মে যখন সে দীর্ঘদিন হাই ব্লাড প্রেশারের ওষুধ খেতে খেতে আস্তে আস্তে তার হার্টের একটা প্রবলেম তৈরি হয়ে যায়।
তো বা হার্ট ডিজিজ তৈরি হয়, পরবর্তীকালে হার্টের রোগী হিসাবে কিন্তু পরিচিতি পায়। তো এইখান থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আমাদের শরীরে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যাতে আমার ইনার ওয়ালের স্পেসে কিছু ময়লা সেভাবে না জমে। সুতরাং আমাদের রক্তের যে পিএইচ সেটা হচ্ছে 7.35 থেকে 7.45, অর্থাৎ সামান্য অ্যালকালাইন। সুতরাং আমার খাবারে অ্যালকালাইনের পরিমাণটা বা অ্যালকালি টাইপের খাবার বা এটা বেশি থাকতে হবে। অ্যাসিডিক নেচারের খাবার আমার শরীরে কমিয়ে দিতে হবে। এবং পার্টিকুলারলি আমি বলবো যে আমাদের যে ব্লাড ভেসেলসের যে ইনার ওয়াল, সেই ইনার ওয়ালের যে এপিথেলিয়াল যে সেল আছে, এই সেল থেকে অ্যাকচুয়ালি একটা কেমিক্যালস তৈরি হয় যেটা আমাদের শরীরের নিউরোট্রান্সমিটারকে ঠিক রাখে। সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড যে প্রডিউস হয়, এই নাইট্রিক অক্সাইড প্রডিউস হওয়ার জন্য আমরা যদি নাইট্রোজেন রিচ যে খাবারগুলো সেগুলো যদি খাই তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে খুব সুবিধা হয়। এবং তার জন্যে আমাদের হচ্ছে লিভার এবং ইন্টেস্টাইনেও সেই কাজটা হয়। এর মূল ইনগ্রেডিয়েন্টের মধ্যে আছে আপনার বিভিন্ন ধরনের র ফ্রুটস, স্যালাড এবং স্পেশালি আমি বলবো জিঞ্জার এবং গার্লিক, মানে আদা এবং রসুন। এটা যদি খাওয়া যায় তাহলে আপনার কিন্তু এই ব্লাড ভেসেলসের স্থিতিস্থাপকতা বা ইনার ওয়ালের যে বিভিন্ন রকম মলিকিউলস জমে যে ইনার ওয়ালের স্পেসটা কমে যাওয়া, এটা কিন্তু আপনার কখনোই হবে না। এবং আপনার হাই ব্লাড প্রেশার তো হবেই না, আর যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে আপনার ধীরে 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 আপনি দেখবেন আপনি ওষুধ কমাতে বাধ্য হয়ে যাচ্ছেন। কারণ ওষুধ আমি বলবো না যে একবারে ছেড়ে দিন, এটা উচিত নয়। ওষুধে আপনি ডিপেন্ডেন্ট আছেন, কিন্তু আপনি ফ্রুটস, ভেজিটেবলস এবং গ্রিন লিভস এবং তার সঙ্গে জিঞ্জার এবং গার্লিক যদি আপনি একটু পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশার কন্ট্রোলের দিকে চলে আসবে। এটা আপনি স্বচক্ষে দেখবেন, চর্মচক্ষেই দেখতে পাবেন। এবং আরো একটা জিনিস আমি বলবো যে যদি কখনো কারোর হার্ট ব্লকেজের দিকে যাচ্ছে এবং চেস্ট পেন হচ্ছে একটু হাঁটলে, বা একটু পরিশ্রম করলেই বুকে ব্যথা হচ্ছে, যেটাকে অ্যানজাইনা বলে বা যেটাকে চেস্ট পেন মানে হার্ট ব্লকেজের দিকে যাচ্ছে বলা হয়, এবং অনেক সময় হার্ট তার জন্যে বিভিন্ন ধরনের অপারেশন, স্টেন বসানো বিভিন্ন ধরনের আছে। তো এটা যদি হয় তার একটা আপনি ট্রাই করবেন যে পেশেন্টের এরকম অল্প পরিশ্রমে চেস্ট পেন হয় বা ধরুন পেন হচ্ছে, তাকে আপনি আদা খাওয়াতে থাকুন, অর্থাৎ আদার টুকরো বেশ কিছু খাওয়ান। বা ঝাল লাগে গ্রিন চিলিও খাওয়াতে পারেন, কিন্তু গ্রিন চিলিটা অনেক বেশি ঝাল। তো আদা আপনি একটুখানি খাওয়ান, দেখবেন উইদিন 3 to 5 মিনিটস তার চেস্ট পেন বন্ধ হয়ে গেছে। তো সুতরাং এই নাইট্রিক অক্সাইড প্রডিউস করার জন্য আদা আমাদের একটা ধন্বন্তরীর মতো কাজ করে, এটা আপনি খেতে পারেন। এবং তার সঙ্গে পার্মানেন্টলি যদি রিলিফ পেতে চান তাহলে আপনার এখানে কোনো রকম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার কমিয়ে দিন এবং গ্রিন ভেজিটেবলস এবং ফ্রেশ ফ্রুটস এবং গ্রিন লিভস বা শাক এটার মাত্রা বাড়িয়ে দিন এবং সল্ট যতটা সম্ভব কমিয়ে দিন। তাহলে দেখবেন উইদিন 2 to 3 মান্থস আপনার যা প্রেশারের ট্যাবলেট বা ওষুধ যেগুলো খেতেন, দেখবেন তার ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে কমা শুরু হয়ে গেছে। ধন্যবাদ।